আসসালামু আলাইকুম ভাই আপুরা। তাহলে দেখো, আজকে আমরা আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব তোমাদের রসায়ন প্রথম পত্রের যে গুণগত রসায়ন অধ্যায়টা আছে, এই অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস। হ্যাঁ, তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করো। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। সবাই দ্রুত জয়েন হও। আর ভাইয়াকে একটু জানাও তো সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। সবাই দ্রুত জয়েন। সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করো। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস। আচ্ছা, তমা সালাম দিছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা একটু দ্রুত জয়েন হও। হ্যাঁ, ক্লাসটা আমরা শুরু করে দিব। আজকে সেরা একটা ক্লাস হবে। হ্যাঁ, গুণগত রসায়নের তোমার যে কোয়ান্টাম সংখ্যা থেকে দেখবা বিগত বছরে এই টাইপের এমসিকিউগুলা খুব বেশি আসে। হ্যাঁ, আমরা এই এমসিকিউ গুলো দেখবো আজকে। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করতে পারি। হ্যাঁ, একটু খেয়াল করো। দেখো, শুরুতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, কোয়ান্টাম সংখ্যা। আমরা কি জানি, পরমাণুর কেন্দ্রে কে থাকে ভাইয়া? পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? তোমার প্রোটন, ধনাত্মক ধর্মী আধান এবং নিউট্রন, এবং তার চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কি করতে থাকে? ঘুরতে থাকে। এখন প্রশ্ন হইতেছে ভাইয়া, এই ইলেকট্রনগুলা যে ঘুরে, তারা কিভাবে ঘুরে আসলে? হ্যাঁ, এইটা হচ্ছে যে জিনিসটা দ্বারা ব্যাখ্যা করে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা মানে কি? যেই সংখ্যা দ্বারা ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, হ্যাঁ, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান, অর্থাৎ ইলেকট্রনগুলা যে নিউক্লিয়াসকে যে কেন্দ্র করে ঘুরে, কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনটা। এরপরে আরেকটা কথা, সেটা হচ্ছে শক্তি স্তরের আকার আকৃতি কেমন হবে। শক্তি স্তর যে আছে, হ্যাঁ, এই শক্তি স্তরের আকার আকৃতি কেমন হবে? শক্তি স্তরের আকার আকৃতি। এরপরে হচ্ছে তোমার ত্রিমাত্রিক দিক বিন্যাস। ত্রিমাত্রিক দিক বিন্যাস, এই জিনিসটা প্রকাশ করব। এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন ঘূর্ণনের দিক। তাহলে দেখো আমরা কি বলতেছি, এই যে কোয়ান্টাম সংখ্যা আছে না, এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে হচ্ছে তোমার চারটা জিনিস প্রকাশ করা হয়। কয়টা জিনিস ভাইয়া? চারটা জিনিস। কি কি? প্রথম কথা হইতাছে, ইলেকট্রনগুলো যে হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে কেন্দ্র করে ঘুরে, ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে ঘুরে এইটা প্রকাশ করে। এরপর হচ্ছে শক্তি স্তরটা দেখতে কেমন, তার আকার আকৃতি কেমন। এরপর প্রকাশ করবো হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস, ইলেকট্রন যে ঘুরে তার ঘূর্ণনের দিকটা কি হবে, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে বিষয়গুলো আছে না, যেই সংখ্যাটার মাধ্যমে প্রকাশ করা হয়, সেই সংখ্যাটাকেই বলা হয় তোমার কোয়ান্টাম সংখ্যা। তাহলে বুঝতে পারছো কোয়ান্টাম সংখ্যা কি? আচ্ছা, এখন দেখো, এই যে কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান, এটা দ্বারা বোঝায় কি জানো? এটা দ্বারা বোঝায় হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, একে হচ্ছে তোমার কি দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা, একে এন দ্বারা প্রকাশ করা হয়, বলে দিলাম। আর এই যে তোমার শক্তি স্তরের আকার আকৃতি, এদেরকে বলা হয় তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে শক্তি স্তরের যে আকার আকৃতি নির্দেশ করে, তারা হচ্ছে কি ধরনের কোয়ান্টাম সংখ্যা? তারা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এরা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, বুঝছো? আচ্ছা, আর ওই যে ত্রিমাত্রিক দিক বিন্যাস আছে না, ত্রিমাত্রিক দিক বিন্যাস যে কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে, তাদেরকে বলা হয় তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এদেরকে আমরা কি বলবো? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, বুঝছো? আরেকটা জিনিস দেখো,
ইলেকট্রন ঘূর্ণনের দিক, ইলেকট্রনটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাকে প্রকাশ করে, ঘূর্ণনের দিকটা প্রকাশ করে কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা? সেটা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। বুঝছো? তাহলে শুরুতে আমরা কি বুঝলাম ভাইয়া? শুরুতে আমরা বুঝলাম কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যেই সংখ্যার মাধ্যমে ইলেকট্রন যে ঘুরে তার শক্তি স্তর নির্দেশ করব, এবং হচ্ছে তার শক্তি স্তরের আকার আকৃতি নির্দেশ করব। শক্তি স্তরের আকার আকৃতি যেই কোয়ান্টাম সংখ্যাটা নির্দেশ করে তাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ত্রিমাত্রিক দিকবিন্যাস যে কোয়ান্টাম সংখ্যাটা নির্দেশ করে তাকে কি বলা হয় বলতো? সেটা হচ্ছে তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আরেকটা হচ্ছে ইলেকট্রন ঘূর্ণনের দিক যেই কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে তাকে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আশা করি এই স্লাইডটা বুঝতে পারছো। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে এই স্লাইডে? আচ্ছা, এই যে দেখছি বৃষ্টি আদাব দিস, ওয়ালাইকুম আসসালাম রনি। আচ্ছা, এখন আসো আমরা অনেক এমসিকিউ সলভ করবো। বুঝছো? জাস্ট একটু সময় দাও, জাস্ট তোমাদের একটু বেসিক গুলো দিতেছি। এমসিকিউ সলভ করার জন্য যেই বেসিক গুলা লাগবে ওই বেসিক গুলা দেওয়ার পরে আমরা এমসিকিউ সলভে চলে যাবো। হ্যাঁ, তাহলে এই কোয়ান্টাম সংখ্যাটা বুঝতে পারছো। এখন আসো, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তোমার 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার ভাইয়া বলো? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কি কি? নাম্বার 1 হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা এটা হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর যে আছে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে কি বলা হয় জানো? এটাকে তোমার আরো ভিন্ন নামে ডাকা হয়। এটাকে এন দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? এন দ্বারা। আর এটাকে কি কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় তোমার শেল বলা হয়, শেল বা অরবিটও বলা হয়। বুঝছো? প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে শেল বা অরবিটও বলা হয়। আচ্ছা, এখন আসো, এই যে শেল বা অরবিট প্রধান শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি। এখন প্রশ্ন হইতেছে ভাইয়া এন এর মান কত? এন এর মান হয় একটা স্বাভাবিক সংখ্যা। এন এর মানটা কি হবে? এন এর মানটা হবে তোমার স্বাভাবিক সংখ্যা। এন এর মান তোমার 1 2 3 এরকম হইতে পারে। বুঝছো? তাহলে এই গেল আমাদের প্রধান শক্তি স্তর, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা শেল বা অরবিটে বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আমরা কি বলছি। এরপরে আমরা বলছি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা যে আছে না, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সহকারী কোয়ান্টাম সংখ্যা যে আছে একে প্রকাশ করা হয় কি দ্বারা জানো? এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এল দ্বারা। কি দ্বারা? ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল আছে, এল এর মান কত হবে? এল এর মানটা আবার নির্ভর করে এন এর মানের উপর। তাহলে এল এর মান কত হবে জানো? এল এর মানটা হবে 0 থেকে, একটু মাথায় রেখো, 0 থেকে n-1 পর্যন্ত। এগুলো আমি উদাহরণ দিয়ে সব দেখাবো। হ্যাঁ, 0 থেকে আমরা কি বলবো? n-1 পর্যন্ত। বুঝছো? তাহলে দেখো আমি কি বললাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা না কোনটা, যেটা হচ্ছে তোমার আকার আকৃতি নির্দেশ করব। সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজ কি? আকার আকৃতি নির্দেশ করব। হ্যাঁ, আচ্ছা, আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ছোট হাতের এল দ্বারা। প্রশ্ন হইতেছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করব তোমার প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর। সেটা কত? 0 থেকে আমরা কত পর্যন্ত নিব? n-1 পর্যন্ত। এটা একটু মনে রাখো, আমরা উদাহরণ দিয়ে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা গেল আমাদের, সহকারী কোয়ান্টাম সংখ্যা গেল। এরপরে আরেকটা জিনিস দেখছি না আমরা? এরপরে দেখো এখন আমরা কি দেখব? এখন আমরা দেখবো হচ্ছে তোমার ওই যে 3 নাম্বার যেটা ছিল, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে ছিল। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে আছে এটাকে কি দ্বারা প্রকাশ করে জানো? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটাকে প্রকাশ করা হয়, একে কি দ্বারা প্রকাশ করে? একে প্রকাশ করে এম দ্বারা। আরেকটা কথা বইলা দেই, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে না, এর একটা নাম আছে। বুঝছো? এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি বলা হয় জানো? এটাকে তোমার এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এজিমুথাল, এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এমসিকিউতে তোমার এরকম আসতে পারে। হ্যাঁ, যদি তোমার সহকারী না থাকে, যদি এজিমুথাল বলে যে এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান বের করো, তাহলে ঘাবড়াই যাওয়া যাবে না। হ্যাঁ, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেই কথা, এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কিন্তু একই কথা। আচ্ছা, এরপরে আমরা কি দেখতেছিলাম? এরপরে আমরা দেখবো হচ্ছে 3 নাম্বার যে কোয়ান্টাম সংখ্যাটা, সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে জানো? একে প্রকাশ করা হচ্ছে এম দ্বারা।
কি দ্বারা? এম দ্বারা। এখন প্রশ্ন হইতাছে এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে বের করব? একটা কথা মনে রাখবা, বুঝছো? একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে এর মান আমরা কিভাবে বের করব জানো? এর মান আবার নির্ভর করব হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপরে। কার মানের উপরে? সহকারী কোয়ান্টাম সংখ্যা যে এল আছে না, এল এর মানের উপরে। তাহলে এর মানটা হবে হচ্ছে তোমার মাইনাস এল থেকে, আমি পরে উদাহরণ দিয়ে বুঝাবো, জাস্ট তুমি একটু দেখো। মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। হ্যাঁ, প্লাস এল পর্যন্ত, এই কথাটা মনে রাখো, তারপরে এটা আমি বিস্তারিত দেখাবো। আচ্ছা দাঁড়াও, এটা একটু নোট করে রাখো। হ্যাঁ, এই জিনিসটা একটু নোট করবা। দেখো কি বলছি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি হবে তোমার? মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত গেল। আচ্ছা, এখন আসো তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তো আমরা দেখলাম। আরেকটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করবে? এটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করবে? অরবিটাল সংখ্যা নির্দেশ করে। অরবিটাল সংখ্যা নির্দেশ করে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যদি 5 হয়, তার মানে ওইখানে কয়টা অরবিটাল আছে? 5টা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যদি 2 হয়, তার মানে ওখানে 2টা অরবিটাল আছে, বুঝছো? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি করে? অরবিটাল সংখ্যা নির্দেশ করে। অরবিটাল সংখ্যা নির্দেশ করে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার যে সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো আছে না, সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো কি নির্দেশ করে? উপশক্তি স্তর নির্দেশ করবে, ওইটা বলবো। আচ্ছা, তাহলে 3 নাম্বার আমার গেল। 4 নাম্বার হচ্ছে কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা। কি দেখছিলাম? স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে না, দেখো এটাকে প্রকাশ করবো আমরা এস দ্বারা। কি দ্বারা? এস দ্বারা। তাহলে এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে তোমার 2টা, হয় প্লাস হবে না হয় মাইনাস হবে। প্রশ্ন হচ্ছে প্লাস তোমার কি হবে? হয় প্লাস হাফ হবে না হয় মাইনাস হাফ হবে। এখন প্রশ্ন হইতেছে কোন সময় প্লাস হাফ হবে, কোন সময় মাইনাস হাফ হবে। যদি তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে প্লাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হবে মাইনাস হাফ, বুঝছো? যদি কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটার দিকে প্লাস হাফ, আর একটা হতে পারে তোমার মাইনাস হাফ। এই দুইটা কিসের মান? এই দুইটা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, বুঝছো? তাহলে কোয়ান্টাম সংখ্যা আমরা কয় ধরনের দেখলাম? আরেকবার যদি রিক্যাপ করি, 4 ধরনের। প্রথম যেটা দেখছিলাম সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। এন এর মান তো হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 হতে পারে, গেল। এরপর আমরা দেখছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? ছোট হাতের এল দ্বারা। হ্যাঁ, ছোট হাতের এল দ্বারা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু উপশক্তি স্তর নির্দেশ করে। ওই যে তোমরা দেখছো না, এস পি ডি এফ, এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ওইটা কিন্তু হচ্ছে এল এর মানের উপর নির্ভর করে। হ্যাঁ, এল এর মান যদি 0 হয় তাহলে কোন উপশক্তি স্তর? মনে আছে, ছোট ক্লাসে পড়ছিলা, এল এর মান 0 হইলে কি এস, পরে তারপরে এল এর মান যদি 1 হয় পি উপশক্তি স্তর, এল এর মান যদি 2 হয় ডি, এল এর মান যদি 3 হয় তাহলে কি এফ উপশক্তি স্তর। পড়ছো না? আচ্ছা, তাহলে এল এর মানটা আমরা কিভাবে বের করি? উপশক্তি স্তরের মান কিভাবে বের করে? n-1, 0 থেকে n-1। এরপরে আসো আমরা 3 নাম্বার কি দেখলাম? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এম দ্বারা। হ্যাঁ, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা না কি করে? ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আমরা কিভাবে বের করব? ওই যে একটা জিনিস নোট করতে বলছিলাম, মনে আছে লেখাটা, যে মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। কার মান? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান এইভাবে বের করে। আচ্ছা, আর এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আরেকটা জিনিস কিন্তু প্রকাশ করে, খুবই খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। হ্যাঁ, এই যে এই কথাটা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি নির্দেশ করে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে তোমার অরবিটাল সংখ্যা নির্দেশ করবে। এটা দিয়ে কিন্তু সিকিউ আসে, বুঝছো? এটা দিয়ে সিকিউ আসে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা কি দেখলাম? স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি, যেটার মান কি তোমার হয় প্লাস হাফ হবে না হয় মাইনাস হাফ হবে। হ্যাঁ, সাধারণত আমরা প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে প্লাস হাফ ধরি, পরেরটার ক্ষেত্রে কি আমরা মাইনাস হাফ ধরি, সব দেখবো আমরা। হ্যাঁ, এই হচ্ছে বেসিক, বুঝছো?
এই কোয়ান্টাম সংখ্যার বেসিক। এখন আমরা আরেকটু বেসিক দেখে এমসিকিউ সলভ করব, দেখবা এই সবগুলো জিনিস তুমি ক্লিয়ার হয়ে যাবা যখন আমরা এমসিকিউ সলভ করতে যাব। আচ্ছা এখন দেখো এই যে আমরা যে থিওরিগুলো পড়ে আসলাম না, থিওরিগুলার দেখো অ্যাপ্লিকেশনগুলো দেখি। এন এর মান যদি 4 হয়, প্রধান শক্তি স্তরের মান যদি 4 হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এর মান কত হবে? দেখো এন এর মান 4 হলে এল এর মান কত হবে? আমরা জানি 0 থেকে কি 0 থেকে n-1 পর্যন্ত না, এন এর মান কত? এন এর মান হচ্ছে 4, তাহলে 4-1, তার মানে দেখো এন এর মান যদি 4 হয়, এল এর মান আমরা কি পাবো? 0, 1, 2, 3। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো আমি যদি বললাম এন এর মান যদি তোমার কি হয় 5 হয়, এন এর মান 5 হলে বলো এল এর মান কত হবে? তোমরা বলো তো, এন এর মান যদি 5 হয় তাহলে এল এর মান কত হবে? 0, 1, 2, 3, 4। বুঝতে পারছো? এখন বলো তো এন এর মান যদি 6 হয়, এল এর মান কত হবে? 0 থেকে 5 পর্যন্ত, মানে n-1, এক কম হবে। বুঝছো? এই জিনিসটা খুবই 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 একটা ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু ভাইয়া মাথায় রেখো যে এন আর এল কখনো সমান হয় না। কি বলছি? এন আর এল এরা কখনো তোমার সমান হইতে পারে না। বুঝছো? খুবই দামি একটা কথা কিন্তু এটা, যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। বুঝছো? সবসময় কি কম হবে। অর্থাৎ এন এর মান ধরো আমি 3 বললাম, এল এর মানও আমি 3 বললাম, এটা কোনোদিন পসিবল না, এটা পসিবল না। বুঝছো? তার মানে এন আর এল এর মান কি সমান হইতে পারবো না, এন আর এল এর মান কখনো সমান হবে না। আচ্ছা এটা বুঝছো? তাহলে দেখো আমরা কি পাইলাম? এন এর মানের জন্য এল এর মান পাইলাম। হ্যাঁ, এখন যদি তোমার এল এর মানের জন্য এম এর মান বের করতে বলে, শুনো এখন এই একটা দামি একটা কথা বলতেছি, মনে রাখবা। এল এর যে মানগুলা পাইছি প্রত্যেকটা মানের জন্য এম এর আলাদা আলাদা মান বিদ্যমান। জিনিসটা মানে কি, এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত? 0। দেখো এল এর মান কত পাইছো তুমি? এল এর মান পাইছো 1। এল এর মান যদি 1 হয়, এল এর মান যদি 1 হলে তাহলে এম এর মান কত হবে? দেখো এম এর মান আমরা কি বলছি? এম এর মান হয় -L থেকে 0 সহ +L পর্যন্ত। তার মানে এখানে এল এর মান 1, তাহলে তুমি -1 নাও। এম এর মান কিভাবে বের করব? -L থেকে এল এর মান কত? 1, তাহলে 1 দিলাম। এরপর হচ্ছে 0 সহ 0 নিলাম, এরপরে কি +L এর মান কত? 1। বুঝছো? এইটা এল এর যে কোনো মানের জন্য, এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর আলাদা আলাদা মান বিদ্যমান থাকবো। এরপরে দেখো এখানে এল এর মান আমরা কত পাইছি? এটা যদি কি হয় তোমার দেখো তো, যদি আমরা এল এর মান যদি 2 নেই, এল এর মান যদি কি নেই, এল এর মান এখন 2 হলে, এল এর মান 2 হলে এম এর মান কত হবে বলতে পারবা? ওই যে -L থেকে এল এর মান কত? 2 না, তাহলে -2 থেকে কি -1, এরপর 0 সহ +L পর্যন্ত, +1 +2। এই বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা এল এর প্রত্যেকটা মানের জন্য আমরা কার মান পাবো? এম এর মান পাবো। এখন দেখো এল সমান যদি তোমার কি হয় 3 হয়, এল সমান 3 হলে তাহলে এম এর মান কত পাবো বলো তো? এম এর মান কত পাবো? তাহলে -L থেকে 0 সহ +L পর্যন্ত। তাহলে দেখো -3 থেকে -2, -1, এরপর হচ্ছে 0, +1, +2, এরপরে কি +3। পারবা না? এই দেখতে পারছো? তাহলে আমরা এল এর যে কোনো মানের জন্য, হ্যাঁ এল এর যে কোনো মানের জন্য এম এর মান কিভাবে বের করব? এল এর প্রত্যেকটা মানকে আলাদা আলাদা ভাবে বের করব। সেটা হচ্ছে সূত্র কি, -L থেকে 0 সহ +L পর্যন্ত। আচ্ছা আর দেখো এল সমান 0 হলে সেটা তো আমরা জানি এস উপশক্তি স্তর। এল এর মান যদি তোমার কি হয় 1 হয়, তাহলে এটা কি জানো? এটা হচ্ছে তোমার পি উপশক্তি স্তর। এল এর মান যদি তোমার কি হয় 2 হয়, এল এর মান 2 হলে এটা কোন উপশক্তি স্তর? এটা হচ্ছে ডি উপশক্তি স্তর। এল এর মান যদি তোমার কি হয় 3 হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার এফ উপশক্তি স্তর। এগুলো পড়ছো না আগে? তাহলে দেখো যে এল এর মানের উপর আমরা এল এর মান দ্বারা কি নির্দেশ করে? উপশক্তি স্তর নির্দেশ করে। এল এর মান যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে এস উপশক্তি স্তর। এল এর মান যদি 1 হয় সেটা কোন উপশক্তি স্তর? পি উপশক্তি স্তর। এল এর মান যদি তোমার 2 হয় সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর। এল এর মান 3 হলে এফ উপশক্তি স্তর। বুঝছো? আচ্ছা আর এল এর যে কোনো মানের জন্য এম এর মান বের করতে পারবা না। দেখো এল এর যে কোনো মানের জন্য কিন্তু আমরা এম এর মান বের করতে পারবো। তার কারণ কি? দেখো জাস্ট একটা কথা মনে রাখবা, এম এর মান হচ্ছে -L থেকে 0 সহ +L পর্যন্ত। তাহলে বলো তো এটা বুঝতে পারছো?
একটু জানাও তো ভাইয়াকে, এম এর মান কি বের করতে পারবা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান এল এর মান থেকে? এতটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, মনে হয় বুঝতে পারছো। হ্যাঁ, আমরা সামনে যাই। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, এখন আসো যে অরবিটাল। হ্যাঁ, অরবিটাল গুলো আমরা যদি দেখি যে এম এর মান দ্বারা কি নির্দেশ করে, অরবিটাল নির্দেশ করে। হ্যাঁ, তাহলে তোমার এই যে এস উপশক্তি স্তর আছে না, এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তরে আমরা কি দেখতে পাই বলতো? এস উপশক্তি স্তরের জন্য বলো এল এর মান কত? এস এর জন্য আমরা একটু আগে দেখে আসছি না, এস এর জন্য এল এর মান কত? এইদিকে দেখো, এই যে দেখো, এস এর জন্য আমরা এল এর মান কত পাইছি বলতো? এই যে এস এর জন্য হচ্ছে এল এর মান কত? 0 না? এস এর জন্য এল এর মান 0। হ্যাঁ, তাহলে দেখো এইখানে আসো, তাহলে এস উপশক্তি স্তরের জন্য এল এর মান 0 হলে এম এর মানটাও কি হবে? 0 হবে। বুঝতে পারছো? তার মানে এস উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? অরবিটাল আছে একটা। তাহলে এখানে অরবিটাল কয়টা জানো? এখানে অরবিটাল হচ্ছে একটা। কারণ আমরা জানি এম এর মান কি নির্দেশ করে। এম এর মান কি নির্দেশ করে মনে আছে? এম এর মান কিন্তু অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এম এর মান কি নির্দেশ করে? এম এর মান অরবিটাল সংখ্যা নির্দেশ করে। অরবিটাল সংখ্যা নির্দেশ করবে। এম এর মান যেহেতু অরবিটাল সংখ্যা নির্দেশ করে, আর এখানে কত? এম এর মান হচ্ছে একটা মাত্র ভ্যালু আছে, তার মানে এস উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত? এস উপশক্তি স্তরে তোমার অরবিটাল হচ্ছে একটা, অরবিটাল একটি। এখন আমরা দেখো যদি বলি যে পি উপশক্তি স্তরের কথা বলি, কার কথা বলি? পি উপশক্তি স্তর। পি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান কত বলতো? পি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান কত? এল এর মান 1 না? এল এর মান যদি 1 হয় তাহলে তো পি উপশক্তি স্তর নির্দেশ করে। তাহলে পি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান আমরা কত পেলাম? 1। তাহলে এল এর মান 1 হলে এম এর মান কত হবে বলতো? এম এর মান কত? ওই যে এম এর মান নির্ণয়ের সূত্র কি? মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। সূত্র কি ছিল? মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। এটা সূত্র ছিল না? প্লাস এল পর্যন্ত। হ্যাঁ, এটা সূত্র ছিল। তাহলে দেখো এল এর মান কত আছে? এল এর মান এখানে কত দিয়ে দিছে? 1। তাহলে -1 0 পরে কি প্লাস এল পর্যন্ত +1। দেখছো? তাহলে দেখো পি উপশক্তি স্তরের জন্য এম এর মান আমরা কয়টা পেলাম দেখো তো? পি উপশক্তি স্তরের জন্য কিন্তু আমরা এম এর মান পাইছি 3টা। এম এর মান পাইছি 3টা। তার মানে কি পি উপশক্তি স্তরের অরবিটাল আছে কয়টা? আমরা জানি এম এর মান হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এম এর মান কি নির্দেশ করে? অরবিটাল সংখ্যা। যেহেতু পি উপশক্তি স্তরের আমার মান পাইলাম 3টা আছে, এম এর মান কত? 3 পাইছি, তার মানে পি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কত? 3। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা অরবিটাল কয়টা দেখতে পাবো? অরবিটাল হচ্ছে 3টি। এই জিনিসটা ভোলা যাবে না যে এম এর মান অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এম এর মান কি নির্দেশ করে? অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তাহলে এখানে আমরা অরবিটাল সংখ্যা কত পাবো? অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা। তাহলে বলো পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টা থাকে? 3টা। এই 3টা অরবিটালের নাম কি জানো? পি এক্স, পি ওয়াই, পি জেড। তার নাম হচ্ছে তোমার পি এক্স, পি ওয়াই, পি জেড। বুঝছো? আচ্ছা, এখন বলতে পারবা ডি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল বিদ্যমান? একটু ক্যালকুলেশন করো তো। ডি এর জন্য তোমার এল এর মান কত? ডি এর জন্য এল এর মান হচ্ছে কিন্তু 2। দেখো আমি এখানে দেখাবো। দেখো ডি এর জন্য এখন আমরা যদি ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে চিন্তা করি, ডি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? দেখো ডি উপশক্তি স্তর, তাহলে ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে আগে তো আমরা জানি যে এম এর মান হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তো এম এর মান বের করতে হলে আগে কার মান লাগবে? আগে হচ্ছে এল এর মান লাগবে। তাহলে ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত বলতো? এল এর মান হচ্ছে 2। এল এর মান যদি 2 হলে এম এর মান কত বলতো? এল এর মান 2 হলে এম এর মান কত? তাহলে এম সমান হবে কি? এম সমান হবে -2 থেকে 0 সহ +2 পর্যন্ত। তাহলে -2 -1 0, এরপর হচ্ছে +1, এরপরে কি +2। তাহলে দেখো তো এখানে আমরা এম এর কয়টা মান পাইলাম? এম এর মান পাইছি কয়টা? 5টা না?
5টা পাইছি। তার মানে m এর মান তো আমরা জানি কি নির্দেশ করে, m এর মান হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। যেহেতু ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে m এর মান 5টা পাইলাম, তাহলে এখানে অরবিটাল কয়টা থাকবো? এখানে অরবিটাল থাকবে হচ্ছে 5টি। তাহলে এই ডি উপশক্তি স্তরে আমরা কয়টা অরবিটাল দেখতে পাবো বলো তো? এখানে অরবিটাল থাকবে হচ্ছে 5টা অরবিটাল। অরবিটাল সংখ্যা হচ্ছে কয়টি? অরবিটাল 5টি। আর মনে রাখবা প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে। প্রতিটি অরবিটালে কয়টা করে ইলেকট্রন বিদ্যমান থাকবো? প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে। অরবিটালে তোমার কয়টি করে ইলেকট্রন বিদ্যমান থাকবে? 2টি করে ইলেকট্রন থাকবে। যেহেতু প্রতিটি অরবিটালে হচ্ছে তোমার 2টা করে ইলেকট্রন থাকবে, তাহলে বলো তো এই যে পি উপশক্তি স্তর আছে, পি উপশক্তি স্তর অরবিটাল আছে কয়টা? 3টা। তাহলে পি উপশক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকবে কয়টা? এই যে 6টা। বুঝছো? পি এর অরবিটাল গুলোতে। আবার ডি এর ক্ষেত্রে কয়টা থাকবে বলো তো? ডি এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা দেখতে পাইছিলাম কত? 5টা। প্রত্যেকটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে ডি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা থাকতে পারে জানো? ডি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 10টি। এই যে আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় বলি না, এই যে যদি 3p থাকে 3p6, তার মানে পি অরবিটাল পরিপূর্ণ। এর কারণ কি? পি এর অরবিটাল আছে, পি এর অরবিটাল কয়টা আছে? অরবিটাল আছে 3টা। তার মানে এখানে ইলেকট্রন কয়টা থাকতে পারবো? 6টা। আবার আমরা এরকম পড়ি না যে 3d, ডি এর ক্ষেত্রে যদি তোমার 10টা থাকে তাহলে সে পরিপূর্ণ, আর ডি এর ক্ষেত্রে যদি 5টা থাকে তাহলে সে অর্ধপূর্ণ। হ্যাঁ, এই কনসেপ্ট আমরা জানি। তাহলে আমরা কি দেখলাম? যে ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে এম এর মান কত? ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে এম এর মান হচ্ছে 5। আর আমরা জানি এম এর মান হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। যেহেতু এম এর মান 5, তার মানে ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল বিদ্যমান, এবং প্রত্যেকটা অরবিটালে যেহেতু 2টা করে ইলেকট্রন থাকে, অতএব ডি উপশক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 10টা। বুঝতে পারছো? আচ্ছা, যে ইয়াসি রনি বলতে পারছো, বুঝতে পারছো বলছো? আচ্ছা, এখনই দেখো মেন খেলা শুরু, বুঝছো? এখন হচ্ছে মেন খেলা শুরু হবে। এখন আমরা কি করব? যে এমসিকিউ সলভে যাব। দেখো এখন মজা পাবা। আচ্ছা, এটা হচ্ছে কোনটি সম্ভব কোনটি সম্ভব না, এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে দেখাই দিব। এখন দেখো মেন মজা পাবা। যে বলছে কি, দেখো এই যে এই টাইপের এমসিকিউ গুলো আছে না, এই এমসিকিউ গুলো দেখবা বোর্ড পরীক্ষায় বারবার আসে। এই এমসিকিউ গুলো খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো আগে আমি কয়েকটা সলভ করাই, তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করব। কি বলছে? পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক? এটা হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা সেট। এটা কি সেট? দেখো তো, এখানে দেখো তোমার এন এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে। এই যে দেখো এখানে এন এর মান আছে, এরপর হচ্ছে এন এর পরে হচ্ছে তোমার এল সহকারী কোয়ান্টাম সংখ্যার মান আছে, এল এর মান আছে, এরপর হচ্ছে তোমার এম এর মান আছে, এস। এই যে সবগুলো মান, এই মানগুলা দ্বারা কি নির্দেশ করে? কোয়ান্টাম সংখ্যার সেট। এই মানগুলা কি নির্দেশ করে? কোয়ান্টাম সংখ্যার সেট। এখন এই তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে, বলছে যে অমুক মৌলটার ইলেকট্রন বিন্যাস করার পরে এত নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। তাহলে কোয়ান্টাম সংখ্যার সেট মানে কি তোমার বুঝতে হবে। ওই জায়গায় তোমার এন এর মান বের করতে হবে, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে, এরপর হচ্ছে তোমার যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা সবগুলোর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা শিখি, হ্যাঁ, কিভাবে বের করে। বলছে পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক? তাহলে পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা কত জানো? এর সর্ববহিস্থ ইলেকট্রন মানে সবার শেষের ইলেকট্রনটার জন্য বের করতে হবে। তাহলে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এর ইলেকট্রন বিন্যাস করি, আসো। 1s2, 2s2, এরপর হচ্ছে তোমার 2p6, 3s2, 3p6, এরপরে কত? 18টা হয়ে গেছে না? এখন কিন্তু যাবো 4s1। তাহলে এই যে ভাই আমাদের এটাই হচ্ছে কাঙ্ক্ষিত কি ইলেকট্রন, অর্থাৎ পটাশিয়ামের কি বলছে? সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক? তাহলে এই যে 4s1 যে আছে না, এই 4s1 এর জন্য তোমার কোয়ান্টাম সংখ্যার 4টা মান বের করতে হবে। এই 4s1 এর জন্য আসো আমরা একে একে মান বের করি। দেখো তো এখান থেকে আমরা কি দেখতেছি? এন এর মান কত? এন এর মান হচ্ছে 4 না? এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? এই যে 4s, এন এর মান 4। এখন দেখো তাহলে এল এর মান কত? এই 4s এর জন্য ভাইয়া দেখো তো এস আছে না, এস এর জন্য উপশক্তি স্তরের মান কত? এস উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 0। দেখো এই যে আমরা এটা জানি না,
আমরা এটা তো জানি যে এল এর মান যদি শূন্য হয়, এটা লেখা দিছিলাম না, দেখো আরেকবার লিখে দেই। এল এর মান যদি শূন্য হয় তাহলে ওটা কি এস, এল এর মান 1 হলে কি, এল এর মান 1 হলে পি, এল এর মান যদি 2 হয়, এল এর মান 2 হলে ডি উপশক্তি স্তর, এরপরে এল এর মান যদি 3 হয় তাহলে ওটা কি এফ উপশক্তি স্তর। আমরা জানি না এটা, হ্যাঁ। তাহলে এন এর মান তো পেয়ে গেলাম। এখন এস এর জন্য এল এর মান কত, এস এর জন্য এল এর মান হচ্ছে কত, এই দেখো তো এই যে 0, এস এর জন্য এল এর মান কত 0। এরপরে গেল এম এর মান, এখন আসো এম এর মান। দেখো এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয়, মনে রাখবা এম এর মানও 0, কোনো কথা নাই। এল এর মান যদি 0 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম এর মানও কি হবে ভাই, 0 হবে। এম এর মানও কত, 0 গেল। এখন আসো এই যে এস এর মান কি হবে ভাই, এখানে ইলেকট্রন কয়টা আছে, ইলেকট্রন একটা আছে না, তাহলে প্রথম ইলেকট্রনটা সাধারণভাবে ধরে নেওয়া হয় ঘড়ির কাঁটার দিকে, বা এটাকে প্লাস হাফ ধরে নিবে। প্রথম ইলেকট্রনটার ক্ষেত্রে কি ধরে নিবে, প্লাস হাফ ধরে নিবে। তাহলে দেখো এন এর মান পাইছি 4, এন এর মান পাইছি 4, এল এর মান 0, এম এর মান 0, কোন জায়গায় আছে দেখো তো, এস দেখো এই বর্গ নাম্বারে দেখো এন এর মান পাইছি 4, হ্যাঁ মিলছে, এল এর মান 0 ঠিক আছে, এম এর মান 0 ঠিক আছে, এস এর মান প্লাস হাফ, এই যে এটা হচ্ছে উত্তর। একটু জানাও তো ভাইয়া, এই এমসিকিউটা একটা এমসিকিউ যদি বুঝতে পারো তাহলে সবগুলো একই সিস্টেমে। বলো তো এই এমসিকিউ গুলাটা এটা কি বুঝতে পারছো? এটা এটা একটু বলো, এরপর হচ্ছে তোমাদের একটা করতে দিব। হ্যাঁ আবু সাইদ ফাহিম বলছো আসসালামু আলাইকুম ভাইয়া, ফার্স্ট টাইম ক্লাস করতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হ্যাঁ মনোযোগ দিয়ে ক্লাস করো, হ্যাঁ আশা করি সবকিছু বুঝতে পারবা। হ্যাঁ আর হচ্ছে আমাদের কিন্তু নিয়মিত লাইভ ক্লাস হবে, বুঝছো? আমাদের তোমাদের যে পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো, এই 4টা সাবজেক্টের আমরা নিয়মিত ফ্রিতে ভাইয়া লাইভ ক্লাস নিব, বুঝছো? ক্লাসগুলো কইরো, ইনশাল্লাহ ভালো কিছু একটা আউটপুট পাবা। আচ্ছা এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা এরপরে আসো, এরপর আজকে আমরা অনেক এমসিকিউ সলভ করব, হ্যাঁ দেখো আরো কয়েকটা করি, ক্লিয়ার হয়ে যাবে। বলছে কি, পূর্ণ 3s অরবিটালের জন্য, কি অরবিটালের জন্য, 3s অরবিটালের শেষ ইলেকট্রন, তার মানে দেখো 3s, 3s এর শেষ ইলেকট্রন বলছে, তাহলে s এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়া, s এর ক্ষেত্রে 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে কিন্তু যেহেতু বলছে 3s এর শেষ ইলেকট্রন, তার মানে s এর ভিতরে যে তোমার 2 নাম্বার ইলেকট্রন আছে না, 2 নাম্বার ইলেকট্রনের কথা বলছে। তাহলে এর জন্য কি বলছে, কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি, তাহলে দেখো কোয়ান্টাম সংখ্যার সেট মানে n এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি n এর মান কত, n এর মান হচ্ছে 3। এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত, s এর জন্য l এর মান, এস এর জন্য এল এর মান কত হবে, এস এর জন্য এল এর মান হচ্ছে কত, 0। এরপর আসো এম এর মান, বলছি না এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয় এম এর মানও কি হবে, 0 হবে, ঠিক আছে না? এল এর মান 0 হলে এম এর মানও কি 0। এখন আসো ভাই প্যাচ আছে একটু, এখন কি প্যাচ আছে, এই যে এস এর মান স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটার মান কি দিব, এটার মান কি ভাই আমি প্লাস হাফ দিব না মাইনাস হাফ দিব, বলতে পারবা? প্লাস হাফ দিব না মাইনাস হাফ দিব? এখানে দেখো একটা প্যাচ দিয়ে দিছে কিন্তু, যে 3s অরবিটালের শেষ ইলেকট্রন, দেখো ভাই একটা কথা আছে, এই যে 3s যে আছে এখানে কিন্তু ইলেকট্রন আছে 2টা, কয়টা, 2টা। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য আমরা s এর মান কি ধরবো, প্রথম ইলেকট্রনের জন্য s এর মান প্লাস হাফ, বুঝছো? আচ্ছা এটা ঘড়ির কাঁটার দিকে, তারপরে যেটা থাকবে না সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে যাবে। তাহলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা কি ধরবো, দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা কি ধরবো, s এর মান এটা হবে মাইনাস হাফ, কি হবে, মাইনাস হাফ। তাহলে আমাদের কি বলছে, শেষ ইলেকট্রন, শেষ ইলেকট্রন মানে হচ্ছে এই তোমার দ্বিতীয় ইলেকট্রনের কথা বলছে। তাহলে এখানে আমরা এস এর মান কি প্লাস হাফ দিব না মাইনাস হাফ দিব, এখানে কিন্তু মাইনাস হাফ হবে। দেখো তাহলে আনসার কোনটা, এন এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে 0, এম এর মান 0, হ্যাঁ মাইনাস, এই যে ক নাম্বার, ঠিক আছে? পারবা না, মানে সব এক টাইপের এমসিকিউ, বুঝছো? সবগুলো হচ্ছে এক টাইপের এমসিকিউ। এরপর আসো, এরপরে দেখো আরেকটা দেখি, দেখো কি বলছে, সোডিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন কোয়ান্টাম সংখ্যার সেটগুলো সঠিক। আগে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, সোডিয়ামের সর্ববহিস্থ মানে শেষের কক্ষপথের ইলেকট্রনের জন্য তোমার কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমি যদি ইলেকট্রন বিন্যাসটা করি, 1s2, 2s2, 2p6, এরপরে কি দেখো 3s1, এই যে দেখছো এই যে ইলেকট্রনটা
এস এর ক্ষেত্রে যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের কি নির্ণয় করতে বলছে? কোয়ান্টাম সংখ্যার সেট। তাহলে এর ক্ষেত্রে যদি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো, তার মানে কার কার মান বের করবে তুমি? এন এর মান বের করবা, এরপরে হচ্ছে এল এর মান বের করবা, এরপরে এম এবং এস, এই চারটা মান বের করতে হবে। এখন আসো দেখো 3s, তার মানে প্রধান শক্তি স্তরের মান কত? 3। এন এর মান আমরা কত দিব? 3 দিলাম। এরপরে আসো যে এস এর জন্য বলো তো ওই তোমার সহকারী শক্তি স্তর বা এল এর মান কত হয়? 0 হয়, আমরা তো জানি। এল এর মান যদি 0 হয়, এম এর মান তো সোজা কথা 0, এম এর মান কত? 0। এরপরে আসো এস এর মান প্লাস হাফও হইতে পারে, মাইনাস হাফও হইতে পারে। প্রশ্ন হচ্ছে প্লাস হাফ হবে না মাইনাস হবে? দেখো তো ইলেকট্রনটা যে একটা ইলেকট্রন আছে না প্রথমবার, তাহলে ঘড়ির কাঁটা ডিকে এই ক্ষেত্রে প্লাস হাফ, এই ক্ষেত্রে কি হবে? প্লাস হাফ। তাহলে দেখো কোন জায়গায় আছে, এই যে দেখো প্রথমটাই, এন এর মান 3, এল এর মান 0, এম এর মান 0 আর এস এর মান হচ্ছে প্লাস হাফ। এই যে ক নাম্বার হচ্ছে উত্তর। পারবা না? এই টাইপের এমসিকিউ ভাই একটা থাকবই। বুঝছো? এই টাইপের এমসিকিউ থাকবেই। এখন দেখো বলছে যে নিচের কোন কোয়ান্টাম নাম্বারের কোন সেটটি অসম্ভব? দেখো এখানে বলছে কোন সেটটা অসম্ভব। এখানে একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে এইটা অসম্ভব। তার কারণ কি? দেখো এন এর মান 2 দিছে, ভালো কথা বুঝলাম, এন এর মান 2 হইছে, আবার এল এর মান কত দিছে বলতো? এল এর মান দিয়েছে সে 0। তাহলে এল এর মান যদি 0 হয়, কোনো কথা নাই, এল এর মান 0 হইলে এম এর মানও কি হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম এর মানও কি 0 না? বলে দিস না তোমাদের? তাহলে দেখে এখানে কি বলছে, এল এর মান 0 দিয়ে এম এর মান আবার +1 দিছে। এটা কি আদৌ সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তাহলে নিচের সেটটি অবাস্তব, এই যে এটা হচ্ছে অবাস্তব। উত্তর হচ্ছে বড় গ নাম্বার, এই সেটটা হচ্ছে অবাস্তব। কারণ এখানে এল এর মান 0 দিয়ে এম এর মান +1 বলতেছে, এত সোজা না, এটা কিন্তু হবে না। বুঝছো? আচ্ছা, এরপর দেখো একটা নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি একটা ইলেকট্রনের জন্য সম্ভব নয়? দেখো তোমাদের কিন্তু একটা কথা বলছিলাম ভাইয়া, সেটা কি মনে আছে? এন মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল মানে কি? এল মানে হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। এন আর এল যে আছে, এরা কোনোদিনও সমান হইতে পারে না। একটা কথা বলছিলাম বেসিকে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, সব সময় কি কম হবে, এক কম হবে। আচ্ছা দেখো, তাহলে দেখো এইখানে দেখো কি বলছে, নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? এই দেখো প্রথমে কি বলে দিছে, এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 2 হয়, এল এর মান কি কোনোদিন 2 হওয়া সম্ভব? এন এর মান যদি কি, এন যদি 2 হয়, এল এর মান সর্বোচ্চ কত হইতে পারবো? এল এর মান হইতে পারবো হচ্ছে 0 এবং 1, 0 এবং 1। কিন্তু এখানে তো বলে দিছে এন এর মান 2 বলে, আবার এল এর মানও 2 বলে দিছে। এটা কি আদৌ সম্ভব? কোয়ান্টাম সংখ্যার সেট হিসেবে এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা হচ্ছে তোমার কি সম্ভব নয়। উত্তর হচ্ছে ক নাম্বার। বুঝতে পারছো? জাস্ট তুমি এইটা মনে রাখবা, এন আর এল কখনো 1 হতে পারবে না মান, যদি 1 হয়ে যায় সেটা অবাস্তব। আচ্ছা এখন দেখো কি বলছে, নিচের কোনটি সঠিক নয়? তাহলে দেখো এখানে দেখি আমরা কোনটা সঠিক নয়। এন এর মান হচ্ছে 4, এল এর মান 2, এম এর মান 1, আচ্ছা কম আছে, এটা হইতে পারবো। এরপরে এন এর মান 3, এল এর মান 2, এম এর মান 1, আচ্ছা হইলো। এইখানে দেখো এই যে বড় নাম্বারটা দেখো কি মিস্টেক করছে, এন এর মান দিছে 3, ঠিক আছে বুঝলাম, এন এর মান 3 হইলে এল এর মান 2 হইতে পারে, হ্যাঁ হইতে পারে। এল এর মান যদি 2 হয়, এম এর মান কিভাবে তোমার 3 হয়? দেখো এল এর মান যদি 2 হয়, এল এর মান 2 হলে, এল এর মান 2 হলে এম এর মান কত কত হইতে পারে? আমরা পড়ে আসছি না ওই বেসিক ফর্মুলাটা, এল এর যে কোনো মানের জন্য এম এর মান হয় কি -l থেকে, -l থেকে কি বলতো, -l থেকে 0 সহ প্লাস এল, 0 সহ কি প্লাস এল। তাহলে এল এর মান কত দিয়ে দিছে ভাই? 2 দিয়ে দিছে। তাহলে -2 থেকে 0 সহ +2 পর্যন্ত, 0 সহ কি হবে +2 পর্যন্ত। তাহলে দেখো এল এর মান যদি 2 হয়, এম এর মান কি কোনোদিন 3 হওয়া সম্ভব না। এম এর মান সর্বোচ্চ হইতে গেলে -2, -1, 0, +1, +2 এইগুলার ভিতরে হইতে পারবে, এর বাইরে কিন্তু এম এর মান হওয়া পসিবল না। কিন্তু এখানে এম এর মান কত দিছে? 3 দিছে, এটা ভুল। তাহলে এইটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে? আচ্ছা দেখো কোয়ান্টাম সংখ্যার আমরা কিন্তু অনেকগুলা দেখছি, কোয়ান্টাম সংখ্যার আমরা অনেকগুলো সেটই দেখলাম। তাহলে বলো তো, লাইভ কি চলতেছে? আচ্ছা তাহলে একটু জানাও তো,
আচ্ছা আতিকা বলছো যে স্যার আপনার পেইড বেসে ভর্তি হবো কিভাবে? আচ্ছা তুমি হচ্ছে এই যে এখানে দেখবা জাহিদ আছে, হ্যাঁ, কমেন্ট বক্সে দেখবা, ওকে তুমি নক দিও, তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবা। আচ্ছা এই যে আতিকা বলছে জি স্যার বুঝতে পারছি, বাকির একটু জানাও, তোমাদের এখন একটা করতে দিব। আচ্ছা একটু জানাও তো, এই যে তোমরা যারা আছো, এই জাহিদ, রনি, আতিকা, একটু জানাও তো এটা বুঝতে পারছো নাকি। আচ্ছা এই যে আতিকা বলছে জি স্যার বুঝছি, ওকে। আচ্ছা এখন আসো আমরা সামনে যাই, হ্যাঁ, এখন আসো আমরা সামনে যাব। একটু মনোযোগ দাও ভাইয়া, হ্যাঁ, দেখো এগুলো কিন্তু মজার পড়া। বলছে নিচের কোনটি সম্ভব নয়, দেখো নিচের কোনটি সম্ভব নয়। এন এর মান কি দিয়ে দিছে 1, এন এর মান 1 হলে এন এর মান এল এর মান 0, হ্যাঁ কম আছে হইতে পারে, এল এর মান 0 হলে এম এর মান 0, এটা প্লাস আপ, ঠিক আছে বুঝলাম। এখন দেখো এটা ঠিক আছে। এখন এইখানে একটা কথা বলছে, দেখো এই যে দাও ভাই কি মিস্টেকটা কইরা দিছে, দেখো তো, এই যে বলছে এন এর মান 2, এন এর মান 2 আবার এল এর মানও 2 দিয়ে দিছে, এটা কি সম্ভব? এন এন আর এল কি কখনো এক হইতে পারে? প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান তো কখনোই ভাই সমান হবো না। এন এর মান যদি 2 হয়, এল এর মান তুমি কি কি লিখতে পারো? এল এর মান তুমি বড় জোর বলতে পারো হচ্ছে 1, 0 আর 1, এই দুইটার ভিতরে, কিন্তু এরা তো কখনো সমান হতে পারে না, তাহলে এটা হচ্ছে সম্ভব নয়, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো কি বলছে, দেখো যে ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? তার মানে আগে তোমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পর তার যে শেষের কক্ষপথ আছে না, শেষের কক্ষপথের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট তোমার বের করতে হবে। তাহলে আসো, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানো? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করি, আসো। এর ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2, এরপরে কি বলতো 2p6, 3s2, 3p6, এরপরে দেখো 3d4s। এখন এটা কি তোমরা জানো? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, তোমরা ছোটবেলায় কিন্তু পড়ে আসছো। এই টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষায় বারবার আসতো না, যে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? একটা কনসেপ্ট কি তোমাদের মনে আছে, যে অপূর্ণ অরবিটালের চেয়ে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল? বিষয়টা কেমন দেখো, ডি এর ভিতরে যদি তোমার 10টা থাকে, ডি অরবিটালে যদি তোমার 10টা ইলেকট্রন থাকে, তার মানে সে পরিপূর্ণ। 10টা থাকলে সে কি ভাই? পরিপূর্ণ। ডি এর ভিতরে যদি তোমার 5টা থাকে, 5টা থাকলে কি ভাই? অর্ধপূর্ণ। ডি এর ভিতরে যদি 5টা থাকে সে অর্ধপূর্ণ। এখন শুনো, ডি এর ভিতরে যদি এই 10 আর 5 বাদে 1 থেকে 9 যে কোনোটাই থাকুক, সে হচ্ছে অপূর্ণ, বুঝছো? সে হচ্ছে অপূর্ণ। তাহলে শোনো, একটা একটা বেসিক মনে রাখো, যে অপূর্ণ অরবিটালের চেয়ে, কি বললাম, অপূর্ণ অরবিটালের চেয়ে অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। এই যে পর্যায় সারণীর 118টা মৌল আছে, এই 118টা মৌলই মনে প্রাণে কি চাই বলতো? কি চাই? স্থিতিশীল হতে চাই। সবাই তো স্থিতিশীল হইতে চাইবো, ক্রোমিয়ামও তো কি হইতে চাইবো? স্থিতিশীল হইতে চাইবো, বুঝছো? আচ্ছা এখন দেখো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে কেন সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে? এইখানে হিসাব অনুযায়ী কিন্তু 4s2 হওয়ার কথা, বুঝো আমার কথা। তাহলে কয়টা হলো? 20টা হয়ে গেল, আর বাকি 4টা এখানে দিলাম। এটা হচ্ছে সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস, সচরাচর আমরা কইরে আসছি যেভাবে। কিন্তু ভাই এটা কিন্তু রং, এটা রং না। কেন রং জানো? ডি এর ভিতরে আছে 4টা, ডি এর ভিতরে যদি ভাই আর একটা ইলেকট্রন থাকতো, তাহলে কি হয়ে যেত? অর্ধপূর্ণ হয়ে যেত না? আর অর্ধপূর্ণ হলেই তো মৌলগুলো কি হয়? বেশি স্থিতিশীল হয়। এ কারণে ক্রোমিয়াম কি করবে জানো? এই ডি এর ভিতরে সে 4টা না, এখানে এসে একটা দিবে। দেখো সঠিক ইলেকট্রন বিন্যাস কি, এখানে এসে সে দিবে হচ্ছে একটা। এসে কয়টা ইলেকট্রন দিবে ভাই? এসে দিবে হচ্ছে একটা ইলেকট্রন, ডি এর ভিতরে 5টা নিয়ে অর্ধপূর্ণ করবে, বুঝছো? অর্ধপূর্ণ করবে কেন করলো? ওই যে স্থিতিশীল হওয়ার জন্য। দিন শেষে সবাই তো কি চায়? একটা স্টেবল লাইফ চায় না? অস্থিতিশীল জীবন কি কারো ভালো লাগে? সবাই তো জীবনে কি হতে চায়? সেট হইতে চায়। তাহলে ও কি দোষ করছে? ক্রোমিয়াম তো ওইটাই চাবো মনে প্রাণে। হ্যাঁ, তোমার আমার অনেক চাওয়া আছে, তার কি কোনো চাওয়া নাই? তারও তো অনেক চাওয়া আছে। হ্যাঁ, তাহলে সেও কি চাই? স্থিতিশীল হইতে চাই। এ কারণে ডি অরবিটালে কয়টা থাকবে ভাইয়া?
5টা থাকবে, বুঝছো? আচ্ছা, এই গেল তার ইলেকট্রন বিন্যাসটা। এখন আসো আমাদের প্রশ্নে কি বলছে, বলছে ক্রোমিয়াম পরমাণু সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? তাহলে সর্ববহিঃস্থ স্তর তো ভাই এইটা 4s1। তাহলে এই 4s1 এর জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে হবে। কোয়ান্টাম সংখ্যার সেট মানে কি, ওইখানে আমাদের n এর মান বের করতে হবে, l এর মান বের করতে হবে, m আর s, ওই যে 4টা যে আছে, প্রধান শক্তি স্তর, সহকারী শক্তি স্তর, স্পিন কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সবগুলোর মান বের করব, তাহলেই আমরা কোয়ান্টাম সংখ্যার সেট পেয়ে যাব। তাহলে দেখো সর্ববহিঃস্থ স্তর হচ্ছে 4s1, তাহলে এর জন্য বলো তো ভাই n এর মান কত, প্রধান শক্তি স্তরের মান কত, 4, n এর মান পাইলাম আমরা 4, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে n এর মান পেয়ে গেছি, এখন আমরা কি কার মান লাগবো, l এর মান লাগবো, এরপর হচ্ছে m এর মান লাগবো, s এর মান লাগবো। এখন আসো, l মানে কি, উপশক্তি স্তর, তাহলে s এর জন্য l এর মান কত, s এর জন্য মান হয় 0, আমরা জানি না, s এর জন্য মান হয় 0। এরপরে l এর মান যদি 0 হয়, m এর মানও কত হবে, 0ই হবে। এখন দেখো ইলেকট্রন কি, প্রথম ইলেকট্রন আছে না, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে +½ এটা কি হবে, +½ হবে। তাহলে দেখো তো কোন জায়গায় এই অপশনটা আছে যে n এর মান হচ্ছে 4, l এর মান 0, n এর মান 4, এই যে দেখো প্রথম অপশনটাই, দেখছো? সুজা না ভাই? এই টাইপের এমসিকিউ কিন্তু দেখবা তোমরা গাইডটা করলেই দেখবা বুট পরীক্ষা এই টাইপের এমসিকিউ আসেই। কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার এমসিকিউ মিস যাব না, এখান থেকে এমসিকিউ আসবে, ইভেন এই টাইপ থেকে তোমার সিকিউ আসে, কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার সিকিউ পর্যন্ত আসে, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই টাইপটা? আচ্ছা, এখন আসো, এইটা বুঝছো। এখন দেখো কি বলছে, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। শোনো ভাই, আহ্বাও নীতি আমাদের কি বলে, ওই যে ছোটবেলায় একটা নীতি পড়ে আসছো, আহ্বাও নীতি। আহ্বাও কি বলছিল, ওই লোকে কি বলছিল মনে আছে? ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তরে, তারপর প্রবেশ করবে কোথায়, উচ্চ শক্তি স্তরে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি জানবো কিভাবে কোনটা নিম্ন শক্তি স্তর কোনটা উচ্চ শক্তি স্তর? এই যে আসো আসো ভাইয়ের সাথে আসো, কিভাবে জানবা? এই যে n+l আছে না, এই n+l এর মানের উপরে নির্ভর করে কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর। কার মানের উপরে বললাম ভাইয়া? n+l এর মানের উপরে। এর উপরে নির্ভর করবে কি, কোনটা নিম্ন শক্তি স্তর কোনটা উচ্চ শক্তি স্তর। আসো, এখানে n মানে কি বলো তো, এই এতক্ষণ ধরে পড়ে আসছি, বলো n মানে কি? n মানে হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর। n মানে কি? n মানে হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর, এর মানে হচ্ছে প্রধান শক্তি স্তর। আর এল মানে কি বলতো? এল মানে হচ্ছে তোমার কিন্তু সহকারী। এল মানে কি? সহকারী বা উপশক্তি স্তর বলতে পারো। এল মানে কি? উপশক্তি স্তর নির্দেশ করবে, উপশক্তি স্তর, উপশক্তি স্তর। আর এর জন্য আমরা মানগুলো জানি না, এস এর জন্য SPDF, এর জন্য কিন্তু আমরা মান জানি। এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, ডি এর মান কত 2, এফ এর মান হচ্ছে কত 3, এফ এর মান কত 3, 2, এফ এর মান 3। এখন আসো ভাইয়া, তাহলে আমরা কি দেখলাম? n+l এর মান যার কম হবো সে নিম্ন শক্তি স্তর, n+l এর মান যার বেশি হবো সেই উচ্চ শক্তি স্তর। আর আহ্বাও নীতি আমাদেরকে বলে আগে যে নিম্ন শক্তি স্তর তার ক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এখানে কি বলছে, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আসো মান বের করি, আসো মান বের করি। 6p এর জন্য, 6p এর জন্য দেখো n+l এর ক্ষেত্রে n এর মান 6, p এর মান কত? p এর মান হচ্ছে 1, তার মানে এই ক্ষেত্রে মান কত পাইলাম? 7, 6p। এরপর আসো 5d এর জন্য, দেখো n+l, n এর মান কত? 5, আর d এর জন্য মান কত? দেখো ওই যে d এর জন্য মান হচ্ছে 2, তার মানে এখানেও কত? 7 পাইলাম। এখন আসো 4f, 4f এর ক্ষেত্রে দেখো তো n এর মান হচ্ছে 4, আর f এর মান কত? এই যে দেখো f এর মান কত? f এর মান হচ্ছে 3, তার মানে এখানেও কত পাইলাম ভাই? আমরা 7 পাইলাম। এরপর আসো বাকি আছে কত? 7s। তাহলে 7s এর জন্য আমরা কি পাবো? দেখো তো n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে তোমার 7, s এর জন্য মান হচ্ছে 0, তাহলে এইখানেও তো 7 পাইলাম। ভাইয়া কি একটা অবস্থা, বিপদে পড়ে গেলাম। সব যে সমান, n+l এর মান তো সব সমান, তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা নিম্ন শক্তি স্তর কোনটা হচ্ছে উচ্চ শক্তি স্তর? শুনো, এই ক্ষেত্রে দেখবা যার n এর মান কম, এরকম যদি কোনো কেস পাও যে n+l এর মান সমান হয়ে গেছে, তখন কি দেখবা জানো? তখন দেখবা প্রধান শক্তি স্তর বা n আছে না, n এর মান কার কম, যার n এর মান কম সেটাই হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর ইলেকট্রন আগে ওই শক্তি স্তরে প্রবেশ করবে। বুঝতে পারছো কি বলছি? n+l এর মান সমান হয়ে গেলে মাথায় হাত দেওয়ার দরকার নাই, কি দেখবো? দেখবো n এর মান কার কম, যার n এর মান কম ইলেকট্রন আগে ওই জায়গায় প্রবেশ করবে। তাহলে দেখো তো এখানে n এর মান সবচেয়ে কম কার? এই যে 4f, এখানে n এর মান কত? n এর মান 4 না, সবচেয়ে কম না, তাহলে ইলেকট্রন আগে এই জায়গায় প্রবেশ করবে। এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। কি ক্লিয়ার? ক্লিয়ার নাকি? জানাও তো, তোমরা কি আছো?
বলো। তোমরা যারা আছো একটু জানাও। আচ্ছা হ্যাঁ, তোমরা বলতেছ যে বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন আসো। এখন দেখো এইগুলা পারবা না। দেখো কোন অরবিটালে শক্তি সর্বাধিক, এটা এইচ ডাব্লিউ করবা। কোন অরবিটালে শক্তি সর্বাধিক, তাহলে এখানে কি দেখবা বলো তো? এখানে দেখবা কার n প্লাস এল এর মান বেশি। যার n প্লাস এল এর মান বেশি হবে সেই কি, যার n প্লাস এল এর মান বেশি সে বেশি কি, সে বেশি, তার শক্তি সর্বাধিক। বেশি, তার শক্তি সর্বাধিক। তার শক্তি কি হবে? সর্বাধিক হবে। তার শক্তি সর্বাধিক। ঠিক আছে। আচ্ছা এই দেখো, এই সুন্দর একটা এমসিকিউ। কি বলছে? কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? কি বলছে ভাইয়া দেখো তো, কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক। তাহলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক এটা বুঝবো কিভাবে? মনে রাখবা, এন এর মান যত কম, হ্যাঁ, তার আকার তত ছোট। এন এর মান যত কম তার আকার তত ছোট। আর একটা ছোট জায়গার ভিতরেই তো তোমার কি, ধরো তোমার কাছে দুইটা জায়গা আছে, একটার জায়গার হচ্ছে স্পেস কম ছোট, আর একটা জায়গা হচ্ছে অনেক বড় স্পেস বেশি। তাহলে কোন জায়গায় ইলেকট্রনগুলো কোন জায়গায় বেশি জড়সড় হয়ে থাকবো? যে জায়গায় জায়গা কম না, যেই জায়গায় কম থাকবো ওই জায়গায় কিন্তু ঘনত্ব বেশি হবো। কি হবো? ঘনত্ব বেশি হবো ইলেকট্রনের। তাহলে এটাই বলছে কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক, যে এন এর মান যত কম সেই জায়গায় জায়গা তত কম। তাহলে এই যে 1s অরবিটাল আছে না, এইখানে তোমার ঘনত্ব, ইলেকট্রনের ঘনত্ব কি হবো? সর্বাধিক হবো। আচ্ছা এরপর আসো, দেখো পি উপস্তরে অরবিটাল সংখ্যা কত? এই পড়াই আসছি না, পি উপস্তরে দেখো পি এর জন্য এল এর মান কত? পি এর জন্য এল এর মান পাইছিলাম আমরা 1, হ্যাঁ, আর এল এর মানের জন্য কিন্তু আমরা এম এর মান বের করতে পারি। দেখো এল এর মান যদি 1 হয়, এল এর মান 1 হলে এম এর মান কত? এল এর মান 1 হলে এম এর মান কত হয় বলো তো? এম এর মান হইতে পারবে হচ্ছে তোমার -1 0 +1, তাই না? এই যে দেখো, আর এম এর মানই তো কি নির্দেশ করে ভাই? এম এর মানই তো হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। পরে আসছি না, এম এর মান বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তাহলে দেখো পি উপস্তরের জন্য এল এর মান 1, আর এল এর মানের জন্যই তো আমরা এম এর মান পাই। 1 এর জন্য আমরা এম এর মান কয়টা পাইছি? 3টা পাইছি। তার মানে এই তোমার পি উপস্তরে অরবিটাল কয়টা? অরবিটাল হবে তোমার 3টা। এখন যদি এখানে অরবিটাল না বললে যদি বলতো পি উপস্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা, যদি এইটা বলতো ভাই কি বলতা? পি উপস্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? এখানে তো অরবিটাল জানতে চাইছে, এরকম আসতে পারতো না, ইলেকট্রন সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা কয়টি? তখন কি করবা? শুনো, মনে রাখবা একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2টা। তাহলে তোমার পি উপস্তরে অরবিটাল আছে কয়টা ভাই? অরবিটাল আছে তোমার 3টা। তাহলে ইলেকট্রন কয়টা থাকবে? 6টা। ইলেকট্রন কয়টা থাকবে? 6টা না? ইলেকট্রন থাকবে হচ্ছে 6টি। বুঝতে পারছো? আচ্ছা এখন আসো, যে কোন অরবিটালটি অসম্ভব। দেখো কি বলছে, এই যে এই টাইপের প্রশ্ন বারবার আসে, এই যে 5 স্টার দিয়া লেখা রাখো। তোমার এই টাইপের প্রশ্নগুলো তোমার বোর্ড পরীক্ষায় আসে, অ্যাডমিশনও আসতে পারে, যে কোনটি সম্ভব কোনটি সম্ভব না। এই টাইপের প্রশ্ন, কোনটি সম্ভব কোনটি সম্ভব না, কোনটি সম্ভব আর কি সম্ভব না, সম্ভব না। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? কোনটি সম্ভব কোনটি সম্ভব না। তাহলে দেখো তোমাদের কিন্তু একটা কথা বলছিলাম যে এন আর এল কখনো কি মান সমান হইতে পারে না। প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হইতে পারে না। আচ্ছা এখানে দেখো বলছে 5s, হ্যাঁ 5s। এখানে আমরা দেখতে পাচ্ছি এন এর মান কত? এন এর মান হইতেছে তোমার 5, এস এর জন্য মান কত আমরা জানি? উপশক্তি স্তরের মান হচ্ছে 0। তার মানে এন আর এস এর মান তো হচ্ছে আলাদা, এটা হবে। কিন্তু ভাই দেখো কাহিনী তো এই জায়গায় করে দিছে। কাহিনী কি করছে দেখো, 3f কি লেখছে দেখো তো, 3f লেখছে।
3 f লেখছে, তার মানে কি n এর মান এখানে কত বলতো, n এর মান হচ্ছে 3 আর f এর মান আমরা কত জানি 3। এটা কি কোনোদিন সম্ভব? n আর l কি কখনো সমান হইতে পারে? n আর l তো কখনো সমান হইতে পারে না। এটা কার মান? এটা হচ্ছে l এর মান। n আর l তো সমান হইতে পারে না, তাহলে এটাও তো সম্ভব না, তাহলে এটা কিন্তু সম্ভব না। এরপরে দেখো 2D কি কখনো সম্ভব? 2D এর ক্ষেত্রে দেখো এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 2 আর d এর জন্য আমরা জানি মান কত, d এর মানও 2, তাহলে এইটাও তো ভাই সম্ভব না। এরপরে দেখো 1p এর ক্ষেত্রে দেখো n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 1, p এর মান কত, p এর জন্য আমরা উপশক্তি স্তরের মান কত জানি 1, তাহলে এইটাও তো সম্ভব না, কারণ n আর l তো সমান হয়ে গেছে, n আর l সমান হয়ে যাবে না। তার মানে কোনটি সম্ভব? সম্ভব হচ্ছে প্রথমটা, 5s সম্ভব, কারণ এখানে দেখো n এর মান আর s এর মান কিন্তু আলাদা। n আর s সমান হয়ে গেলে n আর l যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু সম্ভব কি হবে না, ওটা কিন্তু হবে না। আর এখানে n এর মান আর l এর মান কিন্তু আলাদা, তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার। বুঝতে পারছো? আসো যে দেখো কি বলছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 2 হলে, l এর মান কত দিয়ে দিছে ভাই, l এর মান দিয়ে দিছে 2 হলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? একটু চিন্তা করো তো, l এর মান 2 কার জন্য? দেখো l এর মান যদি 0 হয় তাহলে আমরা জানি p উপস্তর, l এর মান যদি 2, l এর মান যদি 1 না, l এর মান 0 হলে আমরা কি জানি, s উপস্তর। দেখো l এর মান যদি 0 হয় আমরা কি জানি, s উপস্তর। l এর মান যদি কত হয় তোমার 1 হয় তাহলে হচ্ছে p উপস্তর। আর l এর মান যদি 2 হয়, l এর মান যদি কি হয়, l এর মান 2 হলে, l এর মান 2 হলে আমরা কি বলবো, l এর মান 2 হলে এটা হচ্ছে তোমার d উপস্তর। এটা কি d উপস্তর না, d উপস্তর, হ্যাঁ। তার মানে আমরা এটা বুঝতে পারলাম এখানে d উপস্তরের কথা বলছে। তাহলে d উপস্তরে অরবিটাল আছে কয়টা আমরা জানি, এখানে অরবিটাল আছে 5টা। d এতে অরবিটাল কয়টা থাকে বলো তো, d এতে অরবিটাল থাকে হচ্ছে 5টা, আমরা দেখছি এখানে অরবিটাল থাকে হচ্ছে তোমার 5টি। অরবিটাল যদি 5টা থাকে, প্রত্যেকটা অরবিটালে হচ্ছে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তার মানে d এর বিটে সর্বোচ্চ তোমার ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 10টি। কয়টি? 10টি ইলেকট্রন থাকতে পারবে। বুঝছো? এই হচ্ছে উত্তর। বুঝছো? সহজ কথাই মনে রাখবা, এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে l এর মান 2, l এর মান 2 মানে হচ্ছে d উপস্তর, আর d উপস্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 10টা থাকতে পারে। শেষ। আচ্ছা দেখো একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে, এটা বলে আসছি না, একটি অরবিটালে সর্বাধিক কিন্তু 2টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা? 2টা ইলেকট্রন থাকতে পারে। এরপরে আসো দেখো এই যে পরমাণুতে অরবিটাল সম্পর্কে ধারণা কোন কোয়ান্টাম সংখ্যা? শোনো বারবার বলতেছি, অরবিটাল সম্পর্কে ধারণা দেয় কোন কোয়ান্টাম সংখ্যা? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ওই যে m এর মান কি নির্দেশ করে? m এর মান হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। m মানে কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে বলো তো পরমাণুতে অরবিটাল সম্পর্কে ধারণা দিবে কোনটা? সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে উত্তর। আর যদি বলতো পরমাণুতে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেয় কে? বলতে পারবা? উপশক্তি স্তরের কথা কিন্তু বলে হচ্ছে তোমার ওই তোমার কে, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল দ্বারা কিন্তু আমরা উপশক্তি স্তরের ধারণা পাই, আর এম বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা অরবিটাল সম্পর্কে ধারণা পাই। আচ্ছা গেল, এইটা থেকে একটা আসবে, বুঝছো, এই টাইপের প্রশ্ন থেকে। আবার এইটা দেখো একই প্রশ্ন হচ্ছে, চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? অরবিটাল। চুম্বকের মাধ্যমে পাই আমরা অরবিটাল। আর যদি বলতো সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটা লেখা রাখো। সহকারীর কথা বললে এখান থেকে আমরা কি পাবো? উপশক্তি স্তর। সহকারীর কথা বললে এখান থেকে আমরা কি পাবো? উপশক্তি স্তর পাবো। উপশক্তি স্তর। সহকারীর কথা বললে আমরা কি পাবো? উপশক্তি স্তর পাবো। দেখো পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য কয়টি কোয়ান্টাম নম্বরের প্রয়োজন পড়ে? বলো কয়টা কোয়ান্টাম নম্বর? প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়বো, সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়বো, এরপরে হচ্ছে তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়বো, স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়বো। তাহলে কয়টা দেখো তো? 1টা 2টা 3টা 4টা। তাহলে পরমাণুতে একটা ইলেকট্রনের সম্পূর্ণ অবস্থান তুলে ধরার জন্য কয়টি কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন? 4টি। ঠিক আছে? এই দেখো কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশিত হয় না। আজকের ক্লাসের শুরুতে যে সংজ্ঞাটা দিয়ে আসলাম কোয়ান্টাম সংখ্যার, ওইখান থেকে দেখো উত্তর করা যায় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশিত হয় না কোনটি। কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ওই যে পরমাণুর আকার নির্দেশ করতে পারি, কার মাধ্যমে? সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। ত্রিমাত্রিক দিকবিন্যাস, এটা কার মাধ্যমে বলতো? এই যে এটা আমরা বলতে পারি হচ্ছে এল এর মাধ্যমে। পরমাণুর আকার, ত্রিমাত্রিক দিকবিন্যাস আমরা কার মাধ্যমে প্রকাশ করি বলতো?
ত্রিমাত্রিক দিক বিন্যাস হচ্ছে ওই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি এই যে এম এর মানের মাধ্যমে। আর এই পরমাণুর আকৃতি এটা তো যে এর সাহায্যে বলতে পারি। তার মানে আমরা কোনটা বলতে পারি না, কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশিত হয় না সেটা হচ্ছে পরমাণুর প্রকৃতি। কোনটা? পরমাণুর প্রকৃতি, এটা নির্দেশিত হয় না। এই দেখো কি বলছে, কোনটি আকৃতি প্রকাশ করে। এই আকৃতি প্রকাশ করা কার কাজ? এল এর কাজ না? এল কি করে? এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকার আকৃতি নির্দেশ করে। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম কি করে? অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তাহলে আমাদের কি জানতে চাইছে? আকার আকৃতি। কি আসবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, এটা উত্তর। এখন দেখো কোয়ান্টাম সংখ্যা অরবিট অরবিটাল নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়? আচ্ছা দেখো তো, প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে এন, এটা তো কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে এল, এটাও কোয়ান্টাম সংখ্যা। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম, এটা ঠিক আছে। কিন্তু বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা নামে কি কিছু পাইছো? না, এটা কিন্তু কি নয়, কোয়ান্টাম সংখ্যা নয়। তাহলে সঠিক উত্তর কোনটা বলো তো? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে তোমার এই যে ছোট গ। ছোট ঘ হচ্ছে সঠিক উত্তর। বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা নামে কোনো কোয়ান্টাম সংখ্যা নাই। এরপর আসো দেখো, এই অনেকগুলো তো সলভ করে আসলাম, এটা কি তোমরা বলতে পারবা ম্যাগনেসিয়াম মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান? আবার দেখো কোয়ান্টাম সংখ্যার মান দেখছো, এই টাইপের প্রশ্ন কত আসে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? এই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো দেখি, বলো তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আচ্ছা ঠিক আছে, দেখো এই যে তোমার যে কি আছে ম্যাগনেসিয়াম, বলছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? এখন দেখো সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন না, তাহলে আগে আর ইলেকট্রন বিন্যাসটা করি আসো। 1s2 2s2 2p6, এরপরে আসো 3s2, এটাই হচ্ছে তার সর্ববহিস্থ স্তর। তাহলে এই সর্ববহিস্থ স্তরের জন্য কি জানতে চাইছে? কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট। তাহলে কোয়ান্টাম সংখ্যা মানে ওই যে 4টা মান বের করতে হবো। এন এর মান কি? এন, এল, এরপর হচ্ছে এম এবং এস। এখন আসো ভাই 3s, এন এর মান কত দেখতে পাইতেছি? এন এর মান দেখতে পাইতেছি 3। এস এর জন্য এল এর মান কত হয়? এস উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? 0। এল এর মান যদি 0 হয় ভাই, এম এর মান তো ডাইরেক্ট 0। এল এর মান 0 হলে এম এর মান কি হবে? 0। এখন আসো ভাই, তোমাকে কি বলছে যে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন, সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা না? ইলেকট্রন আছে 2টা। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য আমরা কি বলবো? প্রথম ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +1/2। দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা কি বলবো? স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে -1/2। তার মানে কি +-1/2 দুইটাই থাকবো। এর মান কি হবো? যেহেতু 2টা ইলেকট্রন আছে, একটা +1/2 আর একটা হবে -1/2। তাহলে দেখো তো অপশনে এরকম আছে? কোন জায়গায় আছে দেখো তো? এন এর মান 3, এল এর মান এই যে দেখো বড় গ নাম্বার উত্তর। দেখতে পাইছো? এইটাই হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট। লাস্ট এমসিকিউ দেখো, লাস্ট এমসিকিউ আজকের ক্লাসের কোয়ান্টাম সংখ্যার। পারবা? এটা পারবা? পটাশিয়ামের 19তম কি বলছে? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক? মানে কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলছে পটাশিয়ামের শেষ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য। পটাশিয়ামের কি করো? ইলেকট্রন বিন্যাস করো। পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তার মানে কত? 1s2 2s2 2p6 3s2 3p6, কয়টা হইলো দেখো তো? 18টা। এখন থাকে কয়টা? 4s1, কি 4s1, তাই তো? এখন দেখো তাহলে আমাদের কি কোয়ান্টাম সংখ্যার সেট, তার মানে এন এর মান লাগবে, এল এর মান লাগবে, এম লাগবে, এস লাগবে। আচ্ছা দেখো এন এর মান কত? এন এর মান এই দেখো সর্বশেষ শক্তি স্তরের কথা বলছে, এন এর মান পাইলাম 4, এন এর মান 4। এস এর জন্য এল এর মান 0, এল এর মান 0 হলে এম এর মানও 0। আর ইলেকট্রন যেহেতু প্রথম ইলেকট্রন +1, কি +1। দেখো তো কোন জায়গায় আছে? এন এর মান 4, এই যে দেখো ছোট গ, এন এর মান 4, এল এর মান 0, এম এর মান 0 আর এস এর মান +1। এই হচ্ছে বলো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যত এমসিকিউ আছে সব প্র্যাকটিস করানো হয়েছে। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখছি হচ্ছে দেখো আজকে আমরা কি কি পড়ছি জানো? আজকে আমরা কি কি দেখছি? কোয়ান্টাম সংখ্যা দেখছি, কোয়ান্টাম সংখ্যার সেট সম্পর্কিত যত প্রশ্ন
এটা দেখলাম, এরপরে দেখছে অরবিট, এরপরে কি দেখছি অরবিট, অরবিট দেখলাম, এরপরে হচ্ছে অরবিটাল দেখলাম। অরবিট, অরবিটাল, কোনটি সম্ভব কোনটি সম্ভব না এর ভিতরেই, বুঝছো? তাহলে বলো এই যে এমসিকিউ গুলো করাইলাম এগুলো কি সব বুঝতে পারছো? বলো তো, একটু জানাও তো ভাইয়াকে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, কি বলো? আজকে এ পর্যন্তই রাখি, আশা করি বুঝতে পারছো। নেক্সট পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আর তোমরা বাসায় যে কাজটা করবা, এই কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল সম্পর্কিত যত এমসিকিউ আছে না সবগুলো সলভ করে ফেলবা। হ্যাঁ, বাসায় সবগুলো সলভ করে ফেলবা। দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।